ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেছিলেন 12ই জুন। তিনি রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেছিলেন 25শে জুন। তার 1 মাস 5 দিন পরে 29শে জুলাই তিনি ফরেন মিনিস্টার ডক্টর খলিলুর রহমানের সাথে প্রথম সাক্ষাৎ করেন। খলিলুর রহমানের সাহেবের সাথে ওনার যে সাক্ষাৎ, এটাকে আমার কাছে অস্বাভাবিক রকম দেরি মনে হয়েছে। এবং এই সাক্ষাতের পর ডক্টর খলিলুর রহমান এবং হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পৃথকভাবে প্রেসের সাথে কথা বলেছেন। সেখান থেকেও আমার কাছে কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছে। এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা করব। দীনেশ ত্রিবেদী সাহেব বাংলাদেশে আসার পর খুব বেশি দেরি হয় নাই উনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার। আমি তো তারিখগুলা বললামই, কিন্তু তখন একটা ধোঁয়া উঠেছিল। সবাই কোনো একজন বলেছিল যে তাকে বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠাবে। এটা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে আদতে তখন কিন্তু আসলে কোনো তেমন দেরি হয় নাই। 12ই জুন এসে 25শে জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে পারা এটা দ্রুতই ছিল। এটা নিয়ে আসলে যারা তখন এটা নিয়ে কথা বলেছে তারা তো আবার আজকের বিষয়টা বুঝতে পারেনি, যেটা আজকে ঘটে গেল, যে এতদিন পরে কেন ফরেন মিনিস্টারের সাথে দীনেশ ত্রিবেদী সাহেবের সাক্ষাৎ হলো। বিশেষ করে প্রতিবেশী দেশের সাথে এরকম নতুন রাষ্ট্রদূত আসলে রাষ্ট্রপতির সাথে দেখা হওয়া বা পরিচয়পত্র দেওয়া সেটা একটু দেরি হতে পারে, কিন্তু ফরেন মিনিস্টারের সাথে তো অন্তত পরিচয়পত্র দেওয়ার 5 দিন 7 দিনের মাথায় বৈঠক হওয়া বা দেখা হওয়া উচিত। যেটা অবশ্য দুই পক্ষ থেকেই বলছে সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎ মানে প্রথম বৈঠক। তো প্রথম দেখাটা দেরিতে হয়েছে, এটা অবশ্যই অস্বাভাবিক। এখন কি ত্রিবেদী সাহেব নিজেই দেখা করার জন্য কোনো চিঠি লেখেন নাই বা নোট ভার্বাল প্রদান করেননি? সেটা হওয়ার সম্ভাবনাও খুব কম। আর যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্য আমাদের আজকের আলোচনা অনেকটুকু আমরা মিস করে যাব। আমি আলোচনাটা করছি এটা ধরে যে দীনেশ ত্রিবেদী সাহেবের পক্ষ থেকে বৈঠক চাওয়া হয়েছিল, খলিলুর রহমান সাহেবের পক্ষ থেকে বৈঠকটা দিতে দেরি করেছে। আমাকে তো একটা জিনিস ধরে আসলে আলোচনাটা করতে হবে। তারপরে যখন ওনারা দুইজন বৈঠকের পর দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বললেন যে তার প্রায় সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ইতিহাস, সংস্কৃতি থেকে এমনকি খেলাধুলা। তারপরে তিনি গঙ্গার বা পদ্মা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে বলেছেন যে এখানে উনি যতদূর জানেন দুটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে, তারা সেটা আলোচনা করবে। অর্থাৎ এটা তিনি এড়িয়ে গেছেন। এটা কিন্তু সিগনিফিক্যান্ট আমি যতটুকু পেলাম। গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে তিনি কিছু বলেননি। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিক্স সম্মেলনের যোগ দেওয়ার জন্য যে দাওয়াত পাঠিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, সেই সম্পর্কে দীনেশ ত্রিবেদী বললেন যে তারা খুব আগ্রহের সাথে, অ্যাংশাসলি, এটা ডিপ্লোম্যাটিক শব্দ ইউজ করে, যখন খুব ওয়ার্মথ দেখানো হয়, উষ্ণতা প্রদর্শন করা হয়, তখন এই শব্দটা ব্যবহার করা হয় যে তারা খুব আকুল আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বললেন যে আসলে তেমন কোনো বিষয় নিয়ে গভীর আলোচনা হয়নি। দ্বিতীয় কথা তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তো দাওয়াত পেয়েছেন, তিনি বিবেচনা করছেন বা তারা বিবেচনা করছে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে। খলিলুর রহমান সাহেব বললেন যে আমাদের মধ্যে কিছু অস্বস্তিকর বিষয় আছে এবং আমাদের বাংলাদেশ ফার্স্ট এই বেসিসে আমরা এগিয়ে যাব। আমাদের সার্বভৌমত্ব কথাটা বলে আবার ঘুরিয়ে ফেললেন, সার্বভৌমত্ব এভাবে না বলে ভিন্নভাবে বলেছেন। অর্থাৎ বলতে চেয়েছিলেন যে আগে যেহেতু সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া হয়েছিল, সেইভাবে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করা হবে না ভিন্নভাবে। অর্থাৎ খলিলুর রহমান সাহেব যাই বলেছেন তার অর্থ দ্বারা এই। আর দীনেশ ত্রিবেদী যা বলেছেন সেটা তো বললাম। আমরা যদি দুটো পাশাপাশি দেখি, আমরা দেখবো যে দীনেশ ত্রিবেদী সাহেব যথেষ্ট উষ্ণ তার সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, যেটা আসলে একজন রাষ্ট্রদূতের পক্ষে স্বাভাবিক এটা। আর বিপরীতে খলিলুর রহমান সাহেবের জবাব ছিল গম্ভীর, রিস্ট্রেইনড, অর্থাৎ তিনি খুব ভাবগাম্ভীর্য নিয়ে কথা বলেছেন। এই বিষয়টা যদি আমরা পুরো যা বললাম এখন পর্যন্ত তা যদি খোলা চোখে ট্রান্সলেট করি, সেটা দাঁড়ায় যে প্রথম কথা হলো দীনেশ ত্রিবেদী সাহেবের মতো একজন সিনিয়র লোককে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে, বাইরে আমরা যা দেখছি খলিলুর রহমান সাহেবের কথাবার্তায়, এবং আমরা ধরে নিচ্ছি যে দীনেশ ত্রিবেদী সাহেব সময় মতো ফরেন মিনিস্টারের সাথে দেখা করা সাক্ষাৎ চেয়েছিলেন, কিন্তু তাকে সাক্ষাৎকার দেয়া হলো 1 মাস 5 দিন পরে, অন্তত ক্রেডেন্সিয়ালস দেওয়ার। তখন কিন্তু আমাদের বুঝতেই হবে যে একজন সিনিয়র ব্যক্তি হিসাবে, অর্থাৎ মন্ত্রীর পদমর্যাদা রাষ্ট্রদূত হওয়ার ক্ষেত্রে দীনেশ ত্রিবেদীর জন্য আসলে এটা বিব্রতকরই হচ্ছে।
ডিপ্লোম্যাটিক সার্কেলে বিব্রতকর হওয়ার সুযোগ আছে, যেখানে পাকিস্তানের হাই কমিশনার বারবার ঘোরাফেরা করছে ফরেন মিনিস্ট্রিতে, তারপরে নানান জায়গায় তিনি প্রোগ্রাম করে বেড়াচ্ছেন। কম্পেয়ার তো আসলে হয় ভারত আর পাকিস্তানের মধ্যে এই ধরনের সিচুয়েশনে, বুঝতেই পারছেন। সেই ক্ষেত্রে দীনেশ ত্রিবেদী সাহেবকে যথেষ্ট পরিমাণে দেখাচ্ছেন বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। কি দেখাচ্ছেন? ওই যে ইউনূসের সময় থেকে যে চোখে চোখ রেখে কথা বলা, সেটাই আসলে বলা হচ্ছে। ভারত যতই উষ্ণতা দেখাক না কেন, বিএনপি সরকার, তারেক রহমান সরকারের সেই নীতিরই ধারাবাহিকতা রক্ষা করছেন এবং চোখে চোখ রেখে কথা বলছেন। যদিও আমরা দেখি যে ভারতের পত্র পত্রিকা ইত্যাদি বলার চেষ্টা করছে যে ইউনূসের সময় সম্পর্ক নিচে নেমেছিল, এখন সেটা স্বাভাবিক হয়েছে, স্টাবিলাইজড হয়েছে, এরকম একটা কথা কোনো একটা পত্রিকায় পড়েছি ভারতীয়, যে মানে এখন স্টেডি বা স্টাবিলাইজড, এখন স্থিরতা এসেছে সম্পর্কে। কিন্তু আমরা বাস্তবে আজকে যেটা দেখলাম তাতে এটা মনে করার কোনো কারণ নাই, অন্তত বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষার ব্যবহার থেকে। এইরকম একটা অবস্থা আমরা আগেও দেখেছিলাম। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আমরা শুনি যে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে নাকি এমন করা হতো, যেটা আমি সবসময় বলেছি যে এটা একটা খারাপ প্র্যাকটিস। হ্যাঁ, সেই প্র্যাকটিসটা মনে হচ্ছে তারেক রহমানের সরকার এখন ভারতের রাষ্ট্রদূতের উপর প্রয়োগ করছে। এটা কতটা ভালো মন্দ, কার জন্য কি হচ্ছে, সেটা সময় বলে দিবে। আপাতত তারেক রহমান সাহেবের প্রতি ভারতীয় গভর্নমেন্ট, বিশেষ করে আমরা যেটা শুনেছি, আমরা তো আর জানি না ভেতরের খবর, যে তারেক রহমান বাংলাদেশে আসুক, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় বসুক, তারপর সম্পর্ক উন্নত হবে, এটা নাকি ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রেখেছেন। তো এটা যদি হয় তাহলে বলবো যে ডক্টর জয়শঙ্করের সেই আগ্রহ বা যেই ভূমিকা তিনি রেখেছিলেন, সেইটার প্রত্যুত্তর আসছে অত্যন্ত বিপরীতভাবে। এটা অন্তত পাবলিক ডিপ্লোম্যাসিতে এইটাই বলে। পাবলিক ডিপ্লোম্যাসি মানে পাবলিক যে পারসেপশনটা গ্রহণ করতে পারে এসব বিষয় নিয়ে, সেটা বা পাবলিক যেটা এই মিনিংগুলো দাঁড় করাতে পারে, এই যা কিছু আমি এতক্ষণ বললাম, সেখান থেকে পাবলিক যদি ভালোভাবে লক্ষ্য করে, পাবলিক দেখবে যে তারেক রহমানের সরকার যথেষ্ট কড়া ভারতের উপর। যেমন ধরুন ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ, এইটা তারেক রহমান সরকার থেকে আজকেও খলিল সাহেব বলছে যে এটা বিবেচনা করে দেখা হচ্ছে। বাইল্যাটারাল যদি স্টেট ভিজিট বা হাইয়েস্ট লেভেল ভিজিটের জন্য নরেন্দ্র মোদী সাহেব ওনাকে দাওয়াত করতেন, সেখানে আসলে ভেবে দেখার কথা বলা হলে সেটা এক ধরনের মিনিং হয়। কিন্তু ব্রিক্স সম্মেলনে তো আসলে ভেবে দেখার কিছু নাই। ব্রিক্স সম্মেলনে গেলে তো এখানে ভারতকে সম্মান করা বা অসম্মান করার কিছু এসে যায় না, সেভাবে ইন্টারপ্রিট করা যায়। তারপরেও তিনি এই ব্রিক্স সম্মেলনে যোগ দিতে এত চিন্তা ভাবনা কেন করছেন, এটারও কিন্তু নানান মিনিং করা যায়। আপনারা দেখবেন যে ইরান বা ভেনিজুয়েলা, আগের ভেনিজুয়েলার হুগো চাভেজ কিংবা গাদ্দাফি, এই ধরনের শাসকগুলা যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাদের সম্পর্ক অত্যন্ত খারাপ, তারা কিন্তু নিউ ইয়র্কে প্রতি বছরই যেত। হুগো চাভেজ প্রতি বছরই যেত। ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদের সময় দেখেছি যে যখন তিনি অত্যন্ত কঠোর ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি, তারা কিন্তু নিয়মিত, এমনকি কর্নেল গাদ্দাফি, তিনি নিয়মিত নিউ ইয়র্কে যেতেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করতে। এটা তো সেই রকমই হওয়ার কথা। তারেক রহমান সাহেব যদি ব্রিক্স সম্মেলনে যোগদান করেন, সেখানে তো আসলে দেখছি আমরা ডিসিশন নিচ্ছি বলার কিছুই নেই। এটা একটা ব্রিক্সের সদস্য হওয়ার জন্য তো তারেক রহমান সাহেবের যেসব উপদেষ্টা আছে তারা বলেই যাচ্ছেন। আর ব্রিক্সের 1 নম্বর দেশ বা নেতা তো আসলে চীন। সেখানেও এখান থেকে মনে হচ্ছে যে ভারতের চোখে চোখ রেখে এক ধরনের রিয়েস্ট্রেইনড ভাবগাম্ভীর্য এগুলা বলে ভারতকে তারা একটা শিক্ষা দিচ্ছেন। এই জন্য যে, কারণ ভারতের কাছে শেখ হাসিনা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছিল, এখন সার্বভৌমত্ব ফিরে এসেছে, এইটা প্রমাণ করছেন বলে তারেক রহমানের সরকারের যা কিছু আমরা পাচ্ছি ভারত বাংলাদেশ সম্পর্কে তারেক রহমানের সরকার থেকে, সেটাই প্রমাণিত হয় যেটা ইউনূস শুরু করেছিলেন। এখন দেখা যাক ভবিষ্যতে এটা কিভাবে করায়। আপাতত আমি কিন্তু এর বাইরে কিছু দেখলাম না।